আমরা আজকের লাইভ ক্লাসে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক এই তিনটা অঙ্ক পরিপূর্ণভাবে শিখবো মাত্র 10 মিনিটে। দেখো এই অঙ্কগুলোর মতো সহজ অঙ্ক আমাদের বইতে নাই, যদি আমরা একটু বুঝি। তোমরা মনোযোগ দিয়ে 5 মিনিট শুধু আমি একটা অঙ্ক বুঝাবো, এই অঙ্কটা বুঝবা, বুঝার পর এরপর তুমি দেখবে যে এই অঙ্কটা একবারে তুমি কি এই একটা অঙ্ক পারলে বাকি সবগুলো অঙ্ক সেম ভাবে পারবা। দেখো তো আমরা সর্বপ্রথম অক্টাল অঙ্কটা করি। দেখো সর্বপ্রথম তোমাকে এখানে যেই অঙ্কই দেখ না কেন, সর্বপ্রথম যে অঙ্কটা দিবে ওই অঙ্কটাকে তুমি নিচে লিখবা। দেখো আমাদেরকে অক্টাল থেকে দশমিকে যাইতে বলছে, এই অক্টালে যে সংখ্যাগুলো ছিল সংখ্যাগুলোকে লিখলাম। লিখার পর আমরা ছোটবেলা যেই ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা নির্ণয় করছি না, ওই ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা নির্ণয়ের মতো প্রত্যেকটা সংখ্যার নিচে আমরা দাগ দিব। দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের অঙ্ক 30% শেষ। সর্বপ্রথম আমরা সংখ্যাটা লিখলাম, প্রত্যেকটা সংখ্যার নিচে দাগ দিলাম, ঠিক না? এরপর যে দাগ বরাবর যে দাগ আছে, যে সংখ্যা আছে ওটা লিখবো। দেখো এই দাগ বরাবর আমার আছে কত, দেখো এই দাগ বরাবর আমার আছে 7, এটা বরাবর আমরা 7 লিখবো। এটা বরাবর 3 আছে 3 লিখবো, এটা বরাবর 1 আছে 1 লিখবো। তার মানে সর্বপ্রথম যে সংখ্যাটা ছিল সংখ্যাটা লিখলাম, প্রত্যেকটা সংখ্যার নিচে দাগ দিলাম, যে দাগ বরাবর যে সংখ্যা আছে ওটা লিখলাম। ঠিক আছে? লিখার পর মনে রাখবা বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক এই সকল অঙ্কের ক্ষেত্রে গুণ হয়। কি হয়? গুণ। তখন এখানে প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ চিহ্ন দিয়ে দিবা, গুণ। এবার একটা জিনিস মনে রাখবা, 10 আর 8 16 10 বা 2 10 এই যে বেসগুলা মনে রাখবা, দশমিকের বেস 10। তোমরা রূপান্তর একটা জিনিস মনে রাখবা, দশমিকের বেস যে 10 ও কখনো গুণও করে না, ভাগও করে না, বিয়োগও করে না, ও শুধুমাত্র শো আমাদের। ঠিক আছে? ও কোনো কাজ করে না। তো সুতরাং দশমিকের বেস কোনো কাজ করবে না, কখনোই না রূপান্তরে। তো আছে কে 8, আমরা এখন অক্টালে যাচ্ছি। তো এই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবা, তুমি যে সংখ্যা থেকে দশমিকে যাচ্ছ, এখন আমরা কোন সংখ্যা থেকে দশমিকে যাচ্ছি? অক্টাল না? অক্টালের বেসটা কত? 8। এই প্রত্যেকটা সংখ্যার সাথে 8 গুণ করে দিবা। দেখো আমাদের অঙ্ক 90% শেষ। সর্বপ্রথম আমরা সংখ্যাটা লিখলাম, প্রত্যেকটা সংখ্যা নিচে দাগ দিলাম, যে দাগ বরাবর যে সংখ্যা আছে ওইটা লিখলাম, গুণ চিহ্ন দিলাম। এখন আমি কোন সংখ্যা থেকে দশমিকে যাচ্ছি? অক্টাল, বেস 8, প্রত্যেকটার সাথে 8 গুণ দিলাম। ঠিক না? এরপরে আর একটাই কাজ আছে। কাজটা কি? এই যে আমরা বেসগুলা দিছি না, এই বেসগুলা সবার উপর থেকে সর্বপ্রথম পাওয়ার দিবা 0, এরপরে পাওয়ার দিবা 1, এরপরে দিবা 2। এই কাজটা করতে পারলে অঙ্ক 99% শেষ। দেখো সর্বপ্রথম সংখ্যাটা লিখলাম, লিখার পর প্রত্যেকটা সংখ্যা নিচে দাগ দিলাম, যে দাগ বরাবর যে সংখ্যা ওইটা লিখলাম, গুণ চিহ্ন দিলাম, যে সংখ্যা থেকে দশমিকে যাব তার বেসটা লিখলাম। ঠিক আছে? এরপরে সবার উপরে পাওয়ার 0, এরপরে 1, এরপরে 2, এরপরে সমান সমান চিহ্ন দিব। কি দিব? সমান সমান চিহ্ন। এরপরে আবার একটাই কাজ, আমরা সবাই ক্যালকুলেটর দিয়ে গুণ করতে পারি তো নাকি? পাওয়ারের কাজ পারি। তোমরা যারা ক্যালকুলেটরে পাওয়ারের কাজ পারো না, দেখো এই যে সাইন অক্ষরটার উপর একটা তীর চিহ্ন দেওয়া একটা কি আছে? অক্ষর আছে, এটা দিয়ে পাওয়ার দে। তখন তুমি এটা দিয়ে পাওয়ার দিয়ে গুণ করবা। 7 × 8, এই পাওয়ার 0 না? পাওয়ার দেওয়ার জন্য এই তীর চিহ্নটাতে চাপ দিবা, এরপরে 0 চাপ দিবা, চাপ দেওয়ার পর সমান সমানে দিবা, আসবে 7 লিখবা। এইভাবে তুমি সবগুলা গুণ করে দিবা, এইভাবে প্রত্যেকটা গুণ করে করে মানগুলা লিখবা। ঠিক আছে? তো এই কাজটা ক্যালকুলেটর করতেছে, এটা নিয়ে তো তোমার কোনো প্রবলেম থাকার কথা না। এই গুণ করা শেষে যোগ করতে তো পারো নাকি? একে একে যোগ করলে 10 2 1 এগুলো তো করতে পারো। ঠিক একইভাবে এটা হলো ওই সব যোগ করতে হবে না, আমরা নরমালি ছোটবেলা থেকে যে যোগ করছি ওই যোগ ক্যালকুলেটরে প্রত্যেকটা বসাই যোগ করে দিবা। যোগ করে দিলে দেখো কত হয়? 95, 64 24 88 88 7 95। দেখো এই যে এতক্ষণ পর্যন্ত আমাদের যে দশমিকের 10 ছিল, ও কি কোনো কাজ করছে? না, ও কোনো কাজ করে নাই। এখন কি করবে? দেখো এখন ও আসবে, আসে বলবে যে অনেক কষ্ট করছো, ভেরি গুড। ঠিক আছে? এই যে দেখো এই 137 অক্টালের মান হলো 95 দশমিক। দেখো আমরা তখন লিখে দেব, সুতরাং 137 অক্টাল ইকুয়াল টু 95 দশমিক। পানির মতো সহজ। ঠিক আছে? কি করলাম? সংখ্যাটা ছিল সংখ্যাটা লিখলাম, লিখার পর প্রত্যেকটা সংখ্যা নিচে দাগ দিলাম, যে দাগ বরাবর যে সংখ্যা ছিল ওইটা লিখলাম, গুণ চিহ্ন দিলাম, কোন সংখ্যা থেকে দশমিকে যাচ্ছি? অক্টাল, বেস কত দিলাম? 8, সবার উপরটা পাওয়ার কত? 0, এরপরটা 1, এরপরটা 2, গুণ করে করে মানগুলো লিখলাম, যোগ করে দিলাম। ঠিক একই নিয়ম
বাইনারি এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে শুধুমাত্র এই ক্ষেত্রে একটা জিনিস, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ইংরেজি অক্ষর থাকলে কি করতে হয়, তার মানটা লিখে অঙ্কটা করা লাগে। এখন দেখো আমরা বাইনারিটা যদি করি 11011, দেখো আমরা প্রত্যেকটা সংখ্যার নিচে দাগ দিব, প্রত্যেকটা সংখ্যার নিচে দাগ দিব। দেখো 11011 প্রত্যেকটার সাথে গুণ। আমরা কোন সংখ্যা থেকে বাইনারি যাচ্ছি, কোন বাইনারি থেকে দশমিকে যাচ্ছি না, তখন এই প্রত্যেকটার সাথে 2 গুণ দিব। এখন আমরা বলছিলাম পাওয়ার দেওয়ার নিয়মটা কি, সবার উপরটা 0, এরপরটা 1, এরপরটা 2 3 4, এরপর গুণ করতে পারি নাকি পারি না, পারে। গুণ করলে এটা আসবে 1, এটা আসবে 2, এটা আসবে 0, এটা আসবে 8, এটা 16, যোগ করলে কত 24, 26, 1 কত 27, দেখো 27 দশমিক। এই যে এতক্ষণ দশমিক কোনো কাজ করে নাই, এবার আসবে। সুতরাং 11011 বাইনারি ইকুয়াল টু 27 দশমিক। বুঝা গেছে? সবাই বুঝছো? এরপর দেখো B6 হেক্সাডেসিমাল করতে গেলে লিখবা B6, হেক্সাডেসিমাল না, প্রত্যেকটা সংখ্যা নিচে দাগ 6B। এখন এই হেক্সাডেসিমালের অঙ্কে এই জিনিসটা হলো মূল। দেখো এই যে B আসছে, B আসলে B A B C D এই জাতীয় অক্ষরগুলো আসলে তার যে ইংরেজি মান, এই যে B এর মান কত 11, এর মান 10, যে অক্ষর থাকবে তার মানটা আগে লিখে দিবা, লেখার পর সেম পদ্ধতি প্রয়োগ হবে। বুঝছো? কারণ তুমি তো B দিয়ে ডিলিট করতে পারবে না, আর যদি B দিয়ে করো তাহলে তার মানটা লিখে মানটা হিসাব করে অঙ্ক করবা। ইনটু 16 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, দেখো 6 আর এটার মান আসবে 176, যোগ করলে কত হবে 182 দশমিক। দেখো সুতরাং B6 হেক্সাডেসিমাল ইকুয়াল টু 182 দশমিক। আমি তোমাদেরকে একটু বলি, অনেকের মনে হবে ভাই 6 ইনটু 16 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 6 হয় কিভাবে? 9 10 এ থাকতে সূচক ও লগারিদমের অধ্যায় পড়ছো, 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই 16 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ঠিক আছে? এই সূত্র অনুসারে কোন সংখ্যার উপর পাওয়ার বা ঘাত 0 হলে তার মান 1 হয়, তার মান কি হয় 1, এটার অনুসারে এটা 1 হয়ে যায়, 1 এর সাথে 6 গুণ হলে 6। আমাদের এত মৌখিক করার দরকার নাই, আমরা ক্যালকুলেটর রে দিব, ক্যালকুলেটরের উত্তর বের করে দিবে। বুঝাইতে পারছি? তাহলে এই যে তিনটা অঙ্ক, এটা কি আমরা বুঝছি সবাই? জি। এখন দেখো এই তিনটা অঙ্ক আমাদের কিসের অঙ্ক? পূর্ণ সংখ্যা। এখন এই অঙ্কগুলাই যদি ভগ্নাংশ হয়, দেখো ভগ্নাংশ হলে কি করতে হবে, অঙ্ক সেম টু সেম থাকবে, হালকা একটু পরিবর্তন হবে। আসো আমরা এবার ভগ্নাংশটা দেখি। দেখো এখানে আমি সংখ্যাগুলো দিছি, এগুলোর সামনে আমরা পয়েন্ট দিয়ে দিই। এখন আমরা এগুলা কিসের অঙ্ক? ভগ্নাংশের অঙ্ক। এই যে ভগ্নাংশের অঙ্ক যদি আমাকে করতে দেয়, তখন আমরা কি করব, দেখো এখানে যে সংখ্যাটা থাকবে সংখ্যাটা লিখবো 107, লিখলাম না? লেখার পর প্রত্যেকটা সংখ্যার নিচে আগের মতো দাগ দিব, ঠিক আছে? এবার যে সংখ্যা বরাবর যেটা, এটা বরাবর কত আছে 7 0 1, এরপরে দেখো প্রত্যেকটার সাথে গুণ চিহ্ন। এখন আমি কোন সংখ্যা থেকে দশমিকে যাচ্ছি, অক্টাল না? তোমাদেরকে তো বলছি দশমিকের বেস 10 কখনো কোনো কাজ করবে না, তখন এই যে 8, এটা প্রত্যেকটার সাথে গুণ দিব, 8টাকে প্রত্যেকটার সাথে কি দিব, গুণ। এরপর সবার উপরটা আমার পাওয়ার কি বসবে 0, এরপরটা সরি এটা হলো আমাদের এখন কিসের অঙ্ক? ভগ্নাংশে। দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ারটা আমরা কোথায় থেকে দিতাম, উপর থেকে 0 1 2 3, আর ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারটা দেওয়া হয় নিচ থেকে। কোথায় থেকে দেওয়া হয়? নিচ থেকে। একটা কথা মনে রাখবা, এবং এই পাওয়ারটা শুরু করতে হয় -1 থেকে। কি থেকে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 1 2 3 শুরু হয় না, আর ভগ্নাংশের ক্ষেত্রে শুরু হয় কি -1 -2 -3 থেকে, ঠিক আছে? তখন এটাকে আমাদের লিখতে হবে, দেখো নিচ থেকে -1 -2 -3, তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার শুরু হয় নিচ থেকে, এবং এটা নিচ থেকে উপরের দিকে লিখতে হয়, আর শুরু করতে হয় কত -1 -2 -3, এরপরে সমান সমান চিহ্ন দিয়ে দিবা, এরপর গুণ করে করে মানগুলো লিখলে যোগ করলে হবে। এখন এই অঙ্ক করতে গেলে তোমরা একটা মেজর প্রবলেমে ভুগবা। প্রবলেমটা কেমন আমি তোমাদেরকে একটু দেখাই। তুমি একটা গুণ দিছো,
4 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস মনে করো 5। তুমি কত দিছো 4 ইন্টু 8 টু দি পাওয়ার মাইনাস 5। তো আমরা ক্যালকুলেটরে কোনটা করতেছি একটু দেখো সবাই। 4 ইন্টু 8 পাওয়ার মাইনাস 5 দিলাম না, সমান সমান। দেখো আমার উত্তরটা কত আসছে, আমি উত্তরটা এখানে লিখি 1.220703125 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 0। এখন কথা হলো আমাদের এরকম করে যখন গুণগুলা লিখবো ওই রকম বড় মান আসলে এই যে ক্যালকুলেটরে যে মান আসছে এরকম বড় মান আসলে এই মান কি আমাদের লেখা যাবে? উত্তর হলো না। তাহলে এটার স্বাভাবিক মান লিখতে হবে। এটার কি মান লিখতে হবে? স্বাভাবিক মান। এখন এটার স্বাভাবিক মানটা দুই ভাবে বের করা যায়। কয় ভাবে? দুই ভাবে। প্রথম পদ্ধতি দেখাই দিচ্ছি। এখানে পাওয়ার কত আছে? 4 না? আগে 4টা শূন্য দিবা সামনে। 3 থাকলে কয়টা শূন্য দিবা? 2 থাকলে 2টা। পাওয়ার যত থাকবে ততটা শূন্য। এরপর এখানে যে সংখ্যাটা আছে সংখ্যাটা লিখবা 122070312 এখান থেকে চাইলে প্রথম দুই একটা রেখে বাকিগুলা বাদ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে? এখন দেখো পাওয়ার 4 ছিল, এটার জন্য পাওয়ার কত দিছি? 4। ঠিক না? এখানে এবার প্রথমটার পর পয়েন্ট বসাই দিবা। এটা হলো তোমার এটার মান, স্বাভাবিক মান। পদ্ধতিটা কি? পাওয়ার কত ছিল? 4। এখন আমরা যদি এটা ক্যালকুলেটরে স্বাভাবিকলি দেখি 4 8 2 10 এতটুক 70 পর্যন্ত দেখাবে, লাস্টের গুলো দেখাবে না কারণ ক্যালকুলেটর 10টা দেখায়। এখানে আমরা প্রথম কয়েকটা রাখলেই হয়। ঠিক আছে? বাকিগুলো লাগে না। এখন এই মানটাকে যদি আমরা ক্যালকুলেটরে স্বাভাবিকলি দেখতে চাই তাহলে পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো ক্যালকুলেটরের যে মোট অক্ষরটা আছে এই মোট অক্ষর দেখো, মোট অক্ষরে তোমাকে 5 বার চাপ দিতে হবে। এরপরে 3 অক্ষরটাতে চাপ দিতে হবে। এরপরে আমাকে 2 অক্ষরে চাপ দিতে হবে। দেখো মোট অক্ষরটাতে 5 বার চাপ দিয়ে এরপর 3 অক্ষরে চাপ। ঠিক আছে? এরপর 2 অক্ষরটাতে চাপ দিলে আমার মানটা এরকম স্বাভাবিক দেখাবে। আবার যদি আমি এটাকে এরকম সায়েন্টিফিক মান দেখতে চাই, মোট অক্ষরটারে 5 বার চাপ দিয়ে 3 এ চাপ দিয়ে 1 এ চাপ দিলে ওইরকম মান দেখাবে। দেখো কেমন, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো মোট অক্ষরটাকে 1 2 3 4 5, এরপরে কততে বলছি? 3, এরপরে কত বলছি? 2। এই যে দেখো 0.000122007 দেখো 0.000122007 এই যে আমাদের স্বাভাবিক মান, এই স্বাভাবিক মানটা আসে। আর একটা জিনিস বলে রাখি, তুমি যদি একবার ক্যালকুলেটরে এরকম স্বাভাবিক করে ফেলো তাহলে তুমি যতবারই গুণ করবে এরকম স্বাভাবিক মানই আসবে। তো এই অঙ্ক করতে গেলে ম্যাক্সিমামের এরকম মান আসলে অনেক সময় কনফিউজ হয়ে যাও। আশা করি দুইটা পদ্ধতি দেখাইছি, যেটা সহজ লাগে ওইটা দিয়ে কি করতে পারবা? করতে পারবা। এখন এবার একটু আসো, আমরা এবার এগুলাকে এভাবে গুণ করব। কেমন দেখো 1 ইন্টু 8 পাওয়ার মাইনাস 1 গুণ করলে কত আসে? 0.125। এটা গুণ করলে 0। এরপর 7 ইন্টু 8 পাওয়ার মাইনাস 3 কত আসে? 0.013671875 যোগ 0.125। এখন আমরা এই সংখ্যাগুলো সবগুলো যোগ করে দিলে আমাদের এটার আনসার কত দেখো? 0.138671875 দশমিক। দেখো তো এটা বুঝছো কিনা? এটা কি বুঝছো? গুণ করতে পারবা তো নাকি? দেখো এই একটা যদি পারো তাহলে অটোমেটিক তুমি এইটা কোনোটাই তোমার জন্য কি ব্যাপার না। এই যে দেখো এটা করতে গেলে 101101 প্রত্যেকটা সংখ্যার নিচে কি দাগ, দেখো প্রত্যেকটা সংখ্যার নিচে দাগ। এরপর আমাদের যে দাগ বরাবর যে সংখ্যা 101101 প্রত্যেকটার সাথে কি চিহ্ন হবে? গুণ। আমরা কোথায় থেকে যাচ্ছি? বাইনারি 2। তখন নিচ থেকে হইলে কি হবে? -1 -2 -3 -4 -5 -6। এখন গুণ করলে এটার মান আসবে 0.5
এটার মান আসবো 0. শুধু 0 আর এটার মান আসবো 0.125 আর এটা গুণ করলে 1 into 2 power minus 4 কত আসে 0.0625 এটার মান আসবে আমাদের 0 আর এটা 1 into 2 to the power minus 6 কত আসে 0.015625 ঠিক আছে এখন এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি 0.0625 যোগ 0.125 যোগ 0.5 যোগ করলে কত আসে দেখো যোগ করলে আসবে আমাদের 0.703125 দশমিক দেখো একটা বুঝলে অটোমেটিক বাকিটা কি অটো হয়ে যায় তুমি হেক্সাডেসিমেলে গেল 9d প্রত্যেকটা সংখ্যা নিচে দাগ d9 এখন d মানে কত 13 ইনটু 16 দেখো এটা 16 টু দি পাওয়ার -1 16 টু দি পাওয়ার -2 নিচ থেকে গেছে দেখছো আবার গুণ দাও 9 ইনটু 16 পাওয়ার -1 কত আসে 0.5625 13 ইনটু 16 টু দি পাওয়ার -2 দেখো এটা মানটা কি আসে 0. আমি একটু এদিকে উপর করে লিখতেছি 0507812 ঠিক আছে তোমরা একটু লিখে নিবা এরপর এটা যোগ করলে কত আসে দেখো দশমিক দেখো এই যে একটা অঙ্কের বেসিক বুঝলে অটোমেটিক কয়টা অঙ্ক হয়ে যায় তিনটা অঙ্ক হয়ে যায় একবারে সহজ না জিনিসটা আর এই ভগ্নাংশ সংক্রান্ত যে ঝামেলাটা ওই ঝামেলাটা দূর করতে পারবা তো এরপরে দেখো আরেকটা প্রশ্ন আসতে পারে যদি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোটা একই সাথে থাকে এই দুটোটা একই সাথে থাকতে পারে না দেখো যদি আমাদেরকে এরকম দেয় যে 1101.10 বাইনারি ইকুয়াল টু দশমিক দেখো এরকম দিলে 1101.10 প্রত্যেকটা সংখ্যার নিচে সেম টু সেম আগের মতো কি দিবা দাগ দিবা দেখো প্রত্যেকটা সংখ্যার নিচে সেম টু সেম আগের মতো কি দিবা দাগ দেওয়ার পর যে দাগ বরাবর যে সংখ্যা আছে 0.1011 প্রত্যেকটার সাথে গুণ এই আমরা কোন সংখ্যা থেকে বাইনারিতে যাচ্ছি 2 বাইনারি থেকে দশমিক ঠিক না বাইনারি থেকে দশমিকে যাচ্ছি না এবার একটু দেখো এই যে সেম আগের মতো লিখছি না এখানে শুধু দেখো এই দুইটা অঙ্ক ভগ্নাংশ আর এগুলো পূর্ণ সংখ্যা ঠিক না এটা তো দেখাই যাচ্ছে তো আগে ভগ্নাংশের কাজটা করে ফেলবা ভগ্নাংশ মানে কি পাওয়ার নিচ থেকে -1 -2 হবে ঠিক না এখন এটা আমরা কি করব নিচ থেকে -1 -2 পাওয়ার দিয়ে দিব ঠিক আছে এই দেখো এটা তো ভগ্নাংশ এই ভগ্নাংশটা আর পূর্ণ সংখ্যাটা 0 1 2 3 এটা গুণ করলে কত আসবে 8 এটা আসবে 4 এটা 0 এটা 1 এটা 0.5 আর এটা 0 যোগ করলে 8 4 12 1 13.5 দশমিক দেখো এই যে এই কৌশলের মাধ্যমে যেভাবে আমরা বাইনারি থেকে দশমিক করছি একইভাবে অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক দেখো এই নিয়মে অঙ্ক করলে অঙ্কগুলা কিছুটা বড় হবে কিন্তু অঙ্ক কখনো ভুল হবে না দেখো তো এই যে আজকে আমরা টোটাল এই যে অঙ্কগুলা করলাম এগুলো কি বুঝা গেছে সবাই বুঝা গেছে তো নাকি এই যে আমরা যে কৌশলগুলা বললাম এই ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারগুলো নিচ থেকে -1 -2 -3 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ারগুলো উপর থেকে 0 1 2 3 আর বাকি অঙ্ক তো সেম টু সেম ঠিক আছে আশা করি আজকের যে তিনটা অঙ্ক আমরা করলাম ঠিক আছে 12টা অঙ্ক থেকে এই তিনটা অঙ্ক তোমরা বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আরো তিনটা অঙ্ক করব ধন্যবাদ সবাইকে